উদ্ভিদ বিজ্ঞান বায়োলজির জন্য একটা আতঙ্ক। অনেক কিছু বোঝা যায় না, কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন হয়। বোর্ড পরীক্ষাতে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন হয়, ভার্সিটি পরীক্ষা তো উদ্ভিদ বিজ্ঞান থেকে মানে জমের মতো প্রশ্ন করে, মেডিকেল ভর্তি পরীক্ষাতেও প্রশ্ন হয়, রেগুলার প্রশ্ন হয়। উদ্ভিদ বিজ্ঞানের যে কয়েকটা অধ্যায় গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। বোটানি 8 নম্বর অধ্যায়, টিস্যু ও টিস্যুতন্ত্র। আজকে আমরা আলোচনা করব টিস্যু ও টিস্যুতন্ত্র। এখান থেকে আমরা বেসিক ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, বিফোর আই এম গোয়িং টু টেল ইউ ডিটেলস অ্যাবাউট টিস্যু অ্যান্ড টিস্যুতন্ত্র, a simple question I want to ask you, what is কোষ? কোষ কাকে বলে এবং টিস্যু কাকে বলে? What is the basic difference between কোষ এবং টিস্যু? গীতি, would you please can you tell me কোষ কাকে বলে এবং টিস্যু কাকে বলে? ও খুব সুন্দর অ্যান্সার দিয়েছে, মানে এটা ওর অ্যান্সার, খুব চমৎকার অ্যান্সার। ঠিক আছে, আমি বলে দিই কোষ এবং টিস্যু। দেখো, কোষ সম্পর্কে আমরা ছোটোকাল থেকে পড়ে আসতেছি যে একটা সিঙ্গেল কোষ থাকে, কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, চারদিকে থাকবে সাইটোপ্লাজম, এ হচ্ছে কোষ। টিস্যু মানে কি? দেখো, টিস্যু মানে কি খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, বুঝতে পারবা, খুব সুন্দরভাবে বুঝতে পারবা। এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে আরেকটা কোষ, এটা আরেকটা কোষ, এরকম অসংখ্য কোষ আমি একসাথে যুক্ত করলাম। যুক্ত করার পর এরকম করলাম, এটার নাম কি বলো তো? চোখ। অদ্ভুত একটা ব্যাপার। একটু আগেই যখন আমি বললাম এটার নাম কি, তোমরা বললো আমাকে কোষ, কিন্তু যখন আমি কতগুলো কোষকে একসাথে অ্যাটাচড করে দিলাম এবং একটা নির্দিষ্ট জায়গায় আছে, চোখের কাজ কি? দেখা। তাহলে এখানে থাকা প্রত্যেকটা কোষের কাজ কি? দেখা। নিশ্চয়ই চোখ দিয়ে মানুষ গ্রাম সুখে না, দেখে, তাই তো? এখানে থাকা প্রত্যেকটা কোষের কাজ হচ্ছে দেখা। যখন কতগুলো কোষ একসাথে অবস্থান করে এবং তুমি তাকে কোনো অঙ্গের নামে ডাকতে পারো, তখন তাকে টিস্যু বলে। এটা সংজ্ঞাটা লেখার প্রয়োজন নেই, ঠিক এইভাবে বুঝাচ্ছি আমি। বুঝতে পেরেছ আমার কথা? ওয়ান্স এগেন প্লিজ লেট মি টেল, যখন কতগুলো কোষ একসাথে অবস্থান করে এবং তুমি তাকে একটা নামে ডাকতে পারো, ওই অংশটাকে বলা হয় একটা টিস্যু। বইয়ের ভাষায় যদি আমরা সুন্দর করে বলি, বা বইয়ের ভাষায় যদি আমরা সুন্দর করে শিখি টিস্যু কাকে বলে, তাহলে আমরা বলবো যখন কতগুলো কোষ একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপত্তি গ্রহণ করে, একটা জায়গাতেই অবস্থান করে এবং তারা সম্মিলিতভাবে একটা কাজ করে, তখন ওই কোষগুচ্ছকে বলা হয় একটা টিস্যু। ক্লিয়ার কনসেপশন? নাও আমরা পড়ছি উদ্ভিদ বিজ্ঞান। এখন এটা হচ্ছে মাটি, এখানে হচ্ছে একটা কোষ, হচ্ছে এটা একটা কোষ, কিন্তু অনেকগুলো কোষ একসাথে একত্রিত হয়ে একটা লম্বা অংশ তৈরি করলো এবং তার কাজ হচ্ছে মাটি থেকে পানি গ্রহণ করা। এটাকে তোমরা কী নামে রাখো? মূল। তো মূল কি এক ধরনের টিস্যু না? কেন মূল একটা টিস্যু? অনেকগুলো কোষ একসাথে অবস্থান করছে, সুতরাং মূল হচ্ছে একটা টিস্যু। ক্লিয়ার কনসেপশন? নাও, মূলের পরে ঠিক এখান থেকে আবার কিছু কোষ উপর দিকে উঠে গেল, একটা আর একটা কোষ একটার পর একটা কোষ মিলে মিলে উপর দিকে উঠে গেল, তাকে আমরা কী নামে ডাকি? কাণ্ড। না হচ্ছে কাণ্ড। তাহলে কাণ্ড হচ্ছে এক ধরনের টিস্যু। আবার কতগুলো কোষ একটার সাথে একটা মিলে ঠিক এরকম একটা গঠন তৈরি করে, নাম হচ্ছে পাতা। আমরা ডিফারেন্ট নামে রাখতে পারছি, সুতরাং পাতা হচ্ছে একটা টিস্যু। আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে টিস্যু নিয়ে। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে টিস্যু, সুতরাং আমরা টিস্যু নিয়ে আলোচনা করব। তারপর অংশটার নাম কি? টিস্যুতন্ত্র। মানে কি?
মানে হচ্ছে কতগুলো টিস্যু একসাথে মিলিয়ে একটা সিস্টেম তৈরি করে। যেমন মানবদেহের ক্ষেত্রে আমরা বলি রক্ত সংবহন তন্ত্র, যে তন্ত্রের মাধ্যমে রক্তটা সংবাহিত হয়। যখন আমরা অনেকগুলো টিস্যুকে একসাথে মিলিয়ে একটা তন্ত্র তৈরি করব, তখন সেই তন্ত্রটার নাম হচ্ছে টিস্যু তন্ত্র। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন এই টিস্যুগুলোর মধ্যে টিস্যু দুই প্রকার, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। চলো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, ভাজক টিস্যু কী জিনিস এবং স্থায়ী টিস্যু কী জিনিস। কোনো প্রবলেম? এখন খেয়াল করো, আমি তোমাদেরকে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু বোঝানোর আগে কয়েকটা বেসিক কনসেপশন নিয়ে আলোচনা করব। তাহলে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর যত বৈশিষ্ট্য আছে সমস্ত বৈশিষ্ট্য তোমাদের মাথায় চলে আসবে। এখান থেকে কী পড়বা? বোর্ড পরীক্ষার জন্য ভাজক টিস্যু বৈশিষ্ট্য, স্থায়ী টিস্যু বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্যও খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয়। ওকে, গিভ ইট 3 স্টার, গিভ ইট মোর দ্যান 3 স্টার। ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু আর ঠিক এখানটাতে পড়বো আমরা স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু গল্পটা শোনো, তাহলে বাকিটুকু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ভাজক টিস্যু এই শব্দটা শুনে বোঝা যাচ্ছে এই টিস্যুটাকে ভাগ করা যায়, বিভাজিত হয়। স্থায়ী টিস্যু এই শব্দটা শুনে বোঝা যাচ্ছে যে এটা বিভাজিত হয় না, ভাগ করা যায় না। আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে, শোনো উদাহরণটা। যখন আমরা ছোট ছিলাম, ছোট বয়স, একটা মানুষ যখন ছোট থাকে সে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। একটা নির্দিষ্ট বয়সের পরে ওই মানুষটা কি আর লম্বা হয়? একটা নির্দিষ্ট বয়সের পরে ওই মানুষটা বৃদ্ধি পায়, আর কিছু উচ্চতা বৃদ্ধি পায় না। ওই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পায়, আঙ্গুল লম্বা হয় আরও, পায়ের আঙ্গুল লম্বা হয় আরও না। শরীরের মধ্যে চর্বি বা ফ্যাট জমে সে মোটা হতে পারে, জমে চর্বি বা মেদ জমে, তাই না? মানুষের কান কি আরও লম্বা হয়? ছোটো বাচ্চার যে কান যতটুকু, আমাদের কান কি তার থেকে বড় না? আমাদের কান কি আরও বড় হবে? মানে কি? মানে হচ্ছে যখন বাচ্চাটা ছোট ছিল তখন তার শরীরের মধ্যে যে টিস্যুগুলো ছিল, এই টিস্যুগুলো একটার পর একটা ভাগ হচ্ছে, বিভাজিত হচ্ছে। আচ্ছা, আমি তোমাদেরকে আগে বুঝাই যে একটা জিনিস কিভাবে বড় হয়, অঙ্গ কিভাবে বড় হয়, অঙ্গ বৃদ্ধি কিভাবে হয়। দেখো তো, খেয়াল করো, অঙ্গ বৃদ্ধি কিভাবে হয়। এটা হচ্ছে একটা কোষ, এইটা হচ্ছে কোষের নিউক্লিয়াস। এখন আমরা একটা অঙ্গকে কিভাবে বড় করতে পারি, দুইটা উপায়ে বড় করতে পারি। একটা হচ্ছে এই যে কোষ, এই কোষটা যদি বড় হয়ে যায় তাহলে অঙ্গটা বৃদ্ধি পেল। আর একটা উপায় হচ্ছে এই কোষটা যদি ভাগ হয়, একটা কোষ আছে তখন দুইটা কোষ হবে, দুটা কোষ থেকে 4টা কোষ হচ্ছে, একটা কোষ থেকে পর থেকে আরেকটা কোষ ভাগ ভাগ হয়ে শুধু কোষ বাড়তেছে সংখ্যা, অঙ্গটাও বৃদ্ধি পাচ্ছে। তো এটা অঙ্গ দুইভাবে বৃদ্ধি পায়। এখন খেয়াল করো, একটা কোষ আমি বললাম যে সেটা কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পায়। তাহলে একটা অঙ্গ এতটুকু বড় হওয়ার পরে আর বড় হচ্ছে না, এটা মানে কি? মানে হচ্ছে কোষগুলো আর বিভাজিত হচ্ছে না, কোষগুলো আর বিভাজিত হচ্ছে না। খেয়াল করো আবার এখানে ধরো একটা কাণ্ড আঁকবো আমরা, এটা একটা গাছের কাণ্ড, উদ্ভিদের কাণ্ড, এটা হচ্ছে উদ্ভিদের নিচের অংশ, এটা হচ্ছে তার মূল। এই উদ্ভিদটা বড় হচ্ছে, তার মানে কোষ কি হচ্ছে? প্লিজ টেল মি। বিভাজিত হচ্ছে, হওয়ার পরে উদ্ভিদ যতটুকু মোটা, আবার বড় থেকে আবার মোটা হচ্ছে উদ্ভিদটা, কি হচ্ছে তাহলে? কোষ বিভাজিত হচ্ছে, লম্বাও হচ্ছে, মোটাও হচ্ছে। একটা পর্যায়ে যাওয়ার পরে এই উদ্ভিদটা আর বড়ও হচ্ছে না, লম্বাও হচ্ছে না, তার মানে হচ্ছে কোষ বিভাজিত হচ্ছেও না। যখন উদ্ভিদটা বড় হচ্ছিল, কোষ বিভাজিত হচ্ছিল,
কোন ধরনের টিস্যু ছিল তাহলে? ভাজক টিস্যু। যখন ওই উদ্ভিদটা আর বড় হচ্ছে না, কোন ধরনের টিস্যু হলো? স্থায়ী টিস্যু, যা আর ভাগ হচ্ছে না। প্রশ্ন সে তোমাদের কাছে আমার, যে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি হয় নাকি স্থায়ী টিস্যু থেকে ভাজক টিস্যু সৃষ্টি হয়? ইয়েস, ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। এটা হচ্ছে একটা ভাজক টিস্যু বৈশিষ্ট্য। ক্লিয়ার? এখন এখানে আমি একটা চমৎকার বেসিক তোমাদেরকে শিখিয়ে ফেলবো এখনই। দুটো শব্দ, একটা শব্দের নাম হচ্ছে প্রাইমারি। প্রাইমারি, এই শব্দটা সারা জীবন লাগবে, প্রাইমারি। আরেকটা শব্দ হচ্ছে সেকেন্ডারি। তোমরা একটু পরেই পড়বা প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু কাকে বলে। প্রাইমারি ভাজক টিস্যু এবং সেকেন্ডারি ভাজক টিস্যু। হোয়াট ইজ প্রাইমারি? নোট ছোট, শোনো শোনো শোনো। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি হোয়াট ইজ প্রাইমারি, তোমরা বলবা প্রাথমিক। কিন্তু বায়োলজির ভাষায় প্রাইমারির আরেকটা মিনিং আছে। মিনিংটা কি জানো? ওকে, লেট মি টেল। প্রাইমারি শব্দের মানে হচ্ছে, মনোযোগ দিয়ে শোনো, লাইফ সেভিং বেসিক। প্রাইমারি শব্দের মানে হচ্ছে যেইটা যেইখান থেকে হওয়ার কথা, ওইটা যদি ওইখান থেকে হয় তার নাম হচ্ছে প্রাইমারি। যেমন আম গাছ থেকে আম হওয়ার কথা, যদি আম গাছ থেকে আম হয় সেটা প্রাইমারি। যেখান থেকে যেটা হওয়ার কথা না, কিন্তু যদি ওইখান থেকে ওইটা হয় তার নাম হচ্ছে সেকেন্ডারি। আম গাছে যদি কাঁঠাল হয়, প্রাইমারি না সেকেন্ডারি? সেকেন্ডারি। ও পুরক্লু, বুঝেছ? এখন আমাকে বলো, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু কোনটা থেকে কোনটা হওয়ার কথা? স্থায়ী টিস্যু। আবার ভাজক টিস্যু থেকে ভাজক টিস্যু হওয়ার কথা কিভাবে? একটা টিস্যু ভাগ হয়ে আরেকটা টিস্যু তৈরি করলো, সে তো ভাজক টিস্যু থেকে ভাজক টিস্যুটা সৃষ্টি হলো। যদি ভাজক টিস্যু থেকে ভাজক টিস্যু সৃষ্টি হয়, ইজ ইট নর্মাল অর অ্যাবনর্মাল? নর্মাল। এই ধরনের ভাজক টিস্যুর নাম কি হবে? প্রাইমারি ভাজক টিস্যু। স্থায়ী টিস্যু থেকে কি ভাজক টিস্যু সৃষ্টি হওয়ার কথা ছিল? কিন্তু যদি হয়, সেকেন্ডারি ভাজক টিস্যু। সো হোয়াট ইজ সেকেন্ডারি ভাজক টিস্যু? যে ভাজক টিস্যুটা স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হয় তার নাম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। ক্লিয়ার কনসেপশন এটুকু? ওকে, এখন আমি তোমাদেরকে পড়াবো ভাজক টিস্যু বৈশিষ্ট্য। তোমরাই আমাকে একটার পর একটা বৈশিষ্ট্য মিলাই মিলাই বলবা। আর ঠিক এই পাশটাতে পড়বো আমরা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যটা কি? ভাজক টিস্যুর একদম প্রথম বৈশিষ্ট্য কি? বিভাজিত হতে পারে, বিভাজন ক্ষমতা সম্পন্ন। বিভাজন ক্ষমতা সম্পূর্ণ। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি? যে হতে পারে না, হতে পারে না, বিভাজিত হতে পারে না। ওকে, তারপরটা দেখো, আরেকটা বৈশিষ্ট্য। শোনো শোনো, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগটা দিয়া শোনো। আমি দুটা কোষ লিখব এইখানে, ঠিক এইখানটাতে। এটা একটা কোষ, এটা ভাগ হতে পারে। এটা আরেকটা কোষ, এটা ভাগ হতে পারে না। তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে, আর এটা স্থায়ী টিস্যু। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যে কোষটা বিভাজিত হবে তার নিউক্লিয়াসটা বড় দরকার, নাকি যে বিভাজিত হবে না তার নিউক্লিয়াসটা বড় দরকার? ইয়েস, যেটা বিভাজিত হবে তার নিউক্লিয়াসটা একটু বড় থাকা দরকার, যাতে ভাগাভাগি করে দেওয়া যায়। আর যেটা বিভাজিত হবে না, এটা নিউক্লিয়াস তো ছোট থাকবে। শোনো, কোষের মধ্যে এগুলোর নাম কি?
সাইটোপ্লাজম, এগুলো সাইটোপ্লাজম। হোয়াট ইজ দ্য বেসিক কনসেপশন? বেসিক কনসেপশন ইজ দ্যাট এটা নিউক্লিয়াসটা যদি ছোট হয় তাহলে এর নিউক্লিয়াসটা ছোট আছে, এই যে সাইটোপ্লাজমটা সে জায়গা একটু বেশি পাইল। এইটা নিউক্লিয়াসটা যদি আমরা বড় করে আঁকি তাহলে সাইটোপ্লাজম জায়গা, যদি জায়গা কম পায় সাইটোপ্লাজমগুলো সব একদিকে চেপে যাবে, ফলে এই পাশে সাইটোপ্লাজম ঘন হবে না পাতলা হবে? ঘন হবে। আর এইখানটাতে কেন পাতলা হবে? ছোট। ইয়েস, দ্যাটস দ্য বেসিক। যদি আমি কখনো বলি যে নিউক্লিয়াস বড়, পরের লাইনটা কি হবে? সাইটোপ্লাজম ঘন। যদি বলি আমি নিউক্লিয়াস ছোট, তাহলে পরের বৈশিষ্ট্যটা সাইটোপ্লাজম পাতলা। ক্লিয়ার কনসেপশন? ক্লিয়ার? ওকে, এখন বলো ভাজক টিস্যুর নিউক্লিয়াসটা কেমন হওয়া উচিত? বড়। তাহলে পরের বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়াস বড়। আর সাইটোপ্লাজমটা ঘন। এখন তাহলে এই পাঁচটার কি অবস্থা হবে? নিউক্লিয়াসটা কেমন হবে? নিউক্লিয়াস ছোট এবং সাইটোপ্লাজম পাতলা। ক্লিয়ার কনসেপশন এটুকু? ক্লিয়ার এটুকু? এখন আমি দুইটা কোষ আঁকবো। কোষটা একটু খেয়াল করেন। আমি দুইটা চিত্র আঁকবো ঠিক এইখানটাতে। এইখানে আমি কয়েকটা কোষ আঁকতে চাচ্ছি। কোষগুলো হচ্ছে ষড়ভুজ আকৃতির। এই একটা কোষ, ঠিক তার পাশে মাঝখানটাতে কোনো রকম ফাঁকা জায়গা না দিয়ে আরেকটা কোষ আঁকতে চাচ্ছি ঠিক এরকম দেখতে, ষড়ভুজ আকৃতির। আমি এখানে কোনো ফাঁকা জায়গা না দিয়ে আরেকটা কোষ আঁকতে চাচ্ছি ষড়ভুজ আকৃতির। এখানে আমি কোনো ফাঁকা জায়গায় দিব না, দিয়ে আরেকটা কোষ আঁকবো ষড়ভুজ আকৃতির। আমি এখানে আরেকটা কোষ আঁকবো ষড়ভুজ আকৃতির। ওকে, আমি এখানে আঁকলাম একটা। এই ঠিক পাশে এখানটাতে আমি একটা কোষ আঁকলাম এরকম, আবার এখানে গিয়ে একটা কোষ আঁকলাম এরকম মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে, আবার ঠিক এখানে একটা কোষ আঁকলাম এরকম, এখানে একটা কোষ আঁকলাম। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি তোমাকে একটা ছুরি দিলাম কাটার জন্য, কোন গুচ্ছ কোষটাকে খুব সহজে একবারে কেটে ফেলতে পারবা? এই যেগুলো একসাথে কম্প্যাক্ট হয়ে আছে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই, এদের যদি কাটতে হয় একবার এটা কাটো, একবার এটা কাটো, এটা কাটো, ওইটা কাটো, এটা কাটো, এটা কাটো, আর এগুলোকে একসাথে ধরে। ক্লিয়ার? তাহলে ভাজক টিস্যু কোনটা হবে? এই যে এটা ষড়ভুজ আকার, যেটা ভাজক টিস্যু। ভাজক টিস্যু মাঝখানে কি কোনো ফাঁকা জায়গা থাকবে? তাহলে না, একটা বৈশিষ্ট্য হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না। আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না। এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। এইটার বৈশিষ্ট্য কী হবে তাহলে? আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে, তাই না? আচ্ছা, এখন তোমাদেরকে আমি আরেকটা বৈশিষ্ট্য শিখাই, সেটা হচ্ছে দুটো শব্দ শিখাবো, একটা হচ্ছে সেলুলোজ আর একটা হচ্ছে কাইটিন। সেলুলোজ এবং কাইটিন। মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও। সেলুলোজ আমরা প্রথম অধ্যায়ের
ফার্স্ট পার্টের 3 নম্বর অধ্যায়ে সেলুলোজ নিয়ে আমরা সুন্দর আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। সেলুলোজ এবং কাইটিন। হোয়াট ইজ সেলুলোজ, হোয়াট ইজ কাইটিন, লেট মি টেল। এই দুটো জিনিসকে তোমাদের শিখতেই হবে। সেলুলোজ হচ্ছে, আমি যদি কোনো কোষ অঙ্কন করি, এই যে একটা কোষ অঙ্কন করলাম আর এই যে আরেকটা কোষ অঙ্কন করলাম, দুটো কোষ অঙ্কন করলাম, আমি এই দুটো কোষের মধ্যে একটা আবরণ দিব। আবরণ আমরা কোষকে দুইটা জিনিস দিয়ে আবরণ দিতে পারি, একটা হচ্ছে সেলুলোজ আর একটা হচ্ছে কাইটিন। আমরা বলি না যে স্লিম বডি, স্লিম মানে কি? পাতলা। স্লিম মানে হচ্ছে পাতলা। সতে সেলুলোজ দ্বন্দ্ব শব্দ হচ্ছে স্লিম, তাহলে সেলুলোজ কেমন হবে? পাতলা। ওকে। আর হচ্ছে কাইটিন হচ্ছে তাহলে মোটা। আমরা একটা কোষকে আবরণ দিতে পারি দুইটা জিনিস দিয়ে, হয় সেলুলোজ নতুবা কাইটিন। এখন শোনো, যদি আমি কোষটাকে একটা আবরণ দিই, যে আবরণটা হচ্ছে মোটা আবরণ, তাহলে এই আবরণটার নাম কি হবে? প্লিজ টেল মি। কাইটিন। এটা হচ্ছে কাইটিন, ইজন্ট ইট? হোয়াট ইজ ইট কল্ড প্লিজ? কাইটিন। এবং আমি যদি এখন চিন্তা করি যে এই কোষটা আমি তার একটা আবরণ দিব একদম পাতলা, তাহলে এই পাতলা আবরণটার নাম কি হবে? সেলুলোজ। তোমাদের কাছে আমার প্রশ্ন, কোনো কোষের যদি পাতলা প্রাচীর হয়, পাতলা প্রাচীর বিশিষ্ট হয় বা বাইরের আবরণটা পাতলা হয়, ওইটা ভাগ করা সহজ নাকি মোটা হলে ভাগ করা সহজ? পাতলা হলে ভাগ করা সহজ। তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি সেলুলোজ নাকি কাইটিন? সেলুলোজ। তাহলে একটা বৈশিষ্ট্য হচ্ছে সেলুলোজে আবৃত। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। ওকে। আর ওইটার বৈশিষ্ট্য কী হবে তাহলে? কি নির্মিত কোষ প্রাচীর? বৈশিষ্ট্য কাইটিন নির্মিত। কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। আমার বাবা এবং আমি দুজনের মধ্যে কে ভাজক টিস্যু এবং কে স্থায়ী টিস্যু? আমার বাবা এবং আমি এই দুজনের মধ্যে কে ভাজক টিস্যু এবং কে স্থায়ী টিস্যু? আমার বাবা হচ্ছে স্থায়ী টিস্যু, আমি হচ্ছি। আমাকে 500 টাকা দেওয়া হইলো, আমার বাবাকেও 500 টাকা দেওয়া হইলো। টাকাটা কে সঞ্চয় করবে? আমার বাবা। আর আমি? উলাল্লা, 500 টাকা। হ্যাঁ, এই 500 টাকা নিয়ে মিশর চলে যাব। উলাল্লা। আচ্ছা, ভাজক টিস্যু যদি সব কিছু খরচ করে ফেলে, তাহলে তার সঞ্চিত খাদ্য থাকা সম্ভব না। তাহলে সঞ্চিত খাদ্য থাকবে কার? স্থায়ী টিস্যুর। আরেকটা বৈশিষ্ট্য কি? ভাজক টিস্যুতে কোনো সঞ্চিত খাদ্য থাকে না। এখন কথাটা একটু সহজ লাগছে? থাকে না। আর এটার কি হবে? সঞ্চিত খাদ্য থাকে। আচ্ছা, এই ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে কার বেশি পরিমাণ শক্তি প্রয়োজন? না, স্থায়ী টিস্যু তো মগা, তার তো ভাগ করার কোনো কাজই নাই, সেটা চুপ করে বসে থাকবে, তো বিভাজন হবে না। এই যে তো ভাজক টিস্যুগুলো এই ভাগ হবে, ওই ভাগ হবে, বিপাকীয় শক্তির প্রচুর প্রয়োজন হবে, তাই না? প্রচুর প্রয়োজন হবে। তাহলে অনেক বেশি বিপাকীয় শক্তির প্রয়োজন কার? ভাজক টিস্যু। বেশি পরিমাণ বিপাকীয় শক্তির প্রয়োজন। স্ক্রিনে দেখা যাচ্ছে লেখাটুকু? হ্যাঁ, বিপাকীয় শক্তি বেশি প্রয়োজন, আর এটার বিপাকীয় শক্তি কম বা লাগে না, এরকম। বলো তো, কোষের মধ্যে শোনো, কোষের খাবার কে তৈরি করে? কোষের খাবারগুলো কে তৈরি করে? প্লাস্টিড বলি না আমরা? প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। একটা শব্দ তোমাদেরকে শিখাই,
সেটা হচ্ছে প্লাস্টিড। এর কাজ কি? প্লাস্টিডের কাজ কি? খাদ্য তৈরি করা। এই হচ্ছে সেই প্লাস্টিড, যে কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। আচ্ছা, কোন প্লাস্টিকটা বেশি খাদ্য তৈরি করতে পারবে? যে প্লাস্টিকটা নতুন নাকি যেটা পুরাতন হয়ে গেছে? নতুন, যেটা নতুন একদম। হ্যাঁ, আচ্ছা। প্রো মানে কি জানো? প্রো পূর্বে, পূর্বে, আগে, 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 পূর্বে বা আগে। আচ্ছা, এই যে প্লাস্টিড, এই প্লাস্টিকের মধ্যে যে প্লাস্টিকটা আগে থাকবে তার নাম হচ্ছে প্রো প্লাস্টিড। প্রো এর কয়েকটা মিনিং আমি তোমাদেরকে শিখাই। একটা মিনিং হচ্ছে, প্রো মিনিং হচ্ছে প্রিভিয়াস বা পূর্বে। একটা প্রো শব্দের মানে হচ্ছে অনেক আদি। আরেকটা প্রো শব্দের মানে হচ্ছে মারাত্মক লেভেলের দক্ষ। তোমরা বলো না যে তুই প্রো লেভেলের প্লেয়ার হয়ে গেছিস, বলো নাই? প্রো প্রো বলো না এই কথাটা? প্রো ভার্সন। প্রো মানে হচ্ছে দক্ষ, প্রচুর। তাহলে যে আমাদের দক্ষ প্লাস্টিক প্রয়োজন নাকি অদক্ষ প্লাস্টিক প্রয়োজন? হ্যাঁ, তাহলে এই দক্ষ প্লাস্টিকের নাম কি হবে? প্রো প্লাস্টিক। তো ভাজক টিস্যুর একটা বৈশিষ্ট্য কি হবে? প্রো প্লাস্টিক পাওয়া যায়। প্রো প্লাস্টিড পাওয়া যায়। And finally, my dear student, খেয়াল করো এগুলো নিউক্লিয়াস কেমন হবে? ইয়েস, নিউক্লিয়াস হচ্ছে বড়। নিউক্লিয়াস বড়। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম কেমন হচ্ছে? ঘন সাইটোপ্লাজম। আচ্ছা, আমরা একটা কথা বলি না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, বলো তো এই কথা। অর্থাৎ যেইখানটাতে কিছু নাই সেইখানে গিয়ে শয়তান বসবে, শয়তান গিয়ে ওখানে শয়তানি করবে, তাই তো? দেখো না, পরিত্যক্ত বাড়ি, যেই বাড়িগুলোতে কোনো মানুষ থাকে না সেই বাড়িগুলোতে থাকে জিন, ভূত, তাই না? প্রেতাত্মা এগুলো থাকে। অর্থাৎ যেখানে খালি জায়গা বেশি থাকবে ওই জায়গাগুলোতে আকাইম্মা জিনিস বেশি থাকবে। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ভাজক টিস্যুর মধ্যে ফাঁকা জায়গা বেশি থাকে নাকি স্থায়ী টিস্যুর মধ্যে ফাঁকা জায়গাটা বেশি থাকে? আচ্ছা, তাহলে কোষ গহ্বর, কোষের একটা গর্ত, আকাইম্মা জিনিস যার কোনো কামই নেই, আকাইম্মা জিনিস কোন কোষে থাকবে? এটা স্থায়ী টিস্যুতে। ভাজক টিস্যুতে কি কোষ গহ্বর থাকবে না? ওকে, তাহলে ভাজক টিস্যুর আরেকটা বৈশিষ্ট্য কি? কোষ গহ্বর থাকে না। বলো। না না, কোষ গহ্বর থাকে না। আর এখানে সাইড টিস্যুতে কোষ গহ্বর থাকবে। এই যে দেখো, সাইড টিস্যু নিউক্লিয়াসগুলো ছোট 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 নিউক্লিয়াস। পাশে কি থাকবে? একটা করে কোষ গহ্বর। এই যে একটা করে কোষ গহ্বর। আর সাইটোপ্লাজমগুলো কেমন হবে? সাইটোপ্লাজমগুলো কেমন হবে? পাতলা, কোনো রকম। বুঝতে পারছো এটুকু? ক্লিয়ার কনসেপশন? তাহলে এই যে চিত্রটা, এই চিত্রটার নাম কি? ভাজক টিস্যু। ভাজক টিস্যু। আর এটা স্থায়ী টিস্যু। আশা করি এটুকু বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। এই হচ্ছে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে বৈশিষ্ট্য। ওকে।